সকালের নরম রোদ উঠোনে এসে পড়েছে। বারান্দায় বসে এক কাপ চা হাতে খবরের কাগজ উল্টেপাল্টে দেখছিলাম। আজ শুক্রবার, অফিস বন্ধ। অনেকদিন পর একটু নিশ্চিন্তে সময় কাটানোর সুযোগ পেয়েছে। ঠিক তখনই আম্মু রান্নাঘর থেকে ডাক দিলেন। রিয়াদ, শুনছিস? হ্যাঁ, বলো। আজ দুপুরের দিকে তোর ফুপু আসবে গ্রামের বাড়ি থেকে, সঙ্গে লিজাও আসবে। আমি কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রাখলাম। হঠাৎ কি যেন কাজে ঢাকায় এসেছে, ভাবলো একদিন আমাদের বাসায়ও থেকে যাবে। আমি শুধু মাথা নেড়ে আবার চায়ে চুমুক দিলাম। লিজা আমার ফুফাতো বোন। ছোটবেলায় ঈদ কিংবা পারিবারিক অনুষ্ঠানে দেখা হতো, একসঙ্গে খেলাধুলাও করেছে, কিন্তু গত 4-5 বছর তেমন দেখা হয়নি। মাঝে মধ্যে ফেসবুকে ছবি চোখে পড়েছে, এর বেশি কিছু না। দুপুর গড়িয়ে প্রায় 1টা বাজে। গেটের বাইরে গাড়ির শব্দ শুনেই বুঝলাম ওরা এসেছে। আম্মু তাড়াতাড়ি দরজার দিকে গেলেন, আমিও উঠে দাঁড়ালাম। ফুপু ঢুকেই আম্মুকে জড়িয়ে ধরলেন। ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? এর মধ্যেই আমার চোখ গেল পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে একটা ব্যাগ, চুলগুলো খোপা করা, মুখে ক্লান্তি থাকলেও আগের সে চঞ্চল হাসিটা ঠিকই আছে। আমাকে দেখেই সে হেসে বলল, কি চিনতে পারছো তো? আমি মুস্কি হেসে বললাম, চিনব না কেন? এমন শাকচুন্নিদের কি ভোলা যায়? লিজা সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, কি আমি শাকচুন্নি? আস্তে না আস্তে শুরু করে দিলে? ফুপু হেসে উঠলেন। তোমাদের এই ঝগড়াঝাটি এখনো গেল না দেখছি। বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। চায়ের কাপের সঙ্গে চলছিল নানা বিষয় নিয়ে আড্ডা, গ্রামের খবর, আত্মীয় স্বজনের খবর, আর মাঝে মধ্যে আমাদের ছোটবেলার দুষ্টুমিগুলোও আলোচনায় চলে আসছিল। আমি সোফার এক কোণে বসে ফোনে কিছু দেখছিলাম। এমন সময় আম্মু লিজার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা লিজা, তোর এইচএসসি পরীক্ষা তো শেষ হলো, এখন কি ভাবছিস? লিজা পানির গ্লাসটা টেবিলে রেখে হালকা হাসল। হ্যাঁ মামুনি, এইবারই ইন্টার দিলাম। এখন ঢাকার কয়েকটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নেব। কোচিংয়ে ভর্তি হওয়ার কথাও ভাবছি। ফুপু বলে উঠলেন, গ্রামের দিকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া একটু কঠিন, তাই ভাবলাম কয়েকদিন ঢাকায় থেকে সব দেখে শুনে যাই। যদি কোনো ভালো কোচিং ঠিক করা যায় তাহলে পরে আবার এসে ভর্তি করিয়ে দেব। আম্মু মাথা নেড়ে বললেন, সেটাই ভালো হবে, ঢাকার সুযোগ সুবিধা তো অনেক বেশি। আমি এতক্ষণ চুপচাপ শুনছিলাম। হঠাৎ ফুপু আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াদ, তুই তো ঢাকাতেই বড় হয়েছিস, কোন কোন ভার্সিটির জন্য প্রস্তুতি নিলে ভালো হবে একটু বুঝিয়ে দিস তো ওকে। আমি ফোনটা পাশে রেখে বললাম, আগে তো ওর কোন বিষয়ে পড়ার ইচ্ছা সেটা জানতে হবে, সবাই তো আর একই বিষয়ে পড়ে না। আমি কথাটা বলতেই লিজা আমার দিকে তাকালো। আমি আসলে বিজনেস নিয়েই পড়তে চাই, তবে এখনো ঠিক করিনি কোন ভার্সিটিকে বেশি গুরুত্ব দেব। ভালো, আগে কয়েকটা ভার্সিটির ভর্তি সার্কুলার, প্রশ্নের ধরন আর সাবজেক্টগুলো দেখে নাও, তারপর সিদ্ধান্ত নিলে সুবিধা হবে। আমিও সেটাই ভাবছি, তাই তো ঢাকায় এসেছি, কয়েকটা ক্যাম্পাসও ঘুরে দেখতে চাই। আমি হেসে বললাম, ক্যাম্পাস ঘুরে দেখলে আইডিয়া পাওয়া যায় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত পড়াশোনা তো নিজেরই করতে হবে। লিজা ঠোঁট বাঁকিয়ে বলল, উফ, তুমি না একদম মোটিভেশনাল স্পিকার, দুইটা কথা বললেও শেষে উপদেশ দিয়ে শেষ করো। ড্রয়িং রুমে আবারও হাসির রোল পড়ে গেল। আম্মু মুস্কি হেসে বললেন, রিয়াদের স্বভাবটাই এমন, যা বলে সব হিসাব করে বলে। আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, পরে যেন না বলে কেউ কিছু বুঝিয়ে দেয়নি। ফুপু তখন বললেন, আসলে একটাই চিন্তা আছে, ঢাকার কিছুই তো আমাদের চেনা না, কোচিং, ভার্সিটি, যাতায়াত সব কিছুই নতুন। আম্মুর উত্তর দেওয়ার আগে তিনি আবার বললেন, তাই ভাবছিলাম রিয়াদ যদি সময় পায় 2-1 দিন লিজাকে নিয়ে একটু ঘুরে দেখিয়ে দেয়, কোথায় কি কোন কোচিং ভালো এসব বুঝিয়ে দিলে আমারও নিশ্চিন্ত লাগবে। আমি কিছু বলার আগেই লিজা তাড়াতাড়ি বলে উঠল, না না আম্মু, ওকে কষ্ট করতে হবে না, আমি নিজেই দেখে নিতে পারবো। আমি ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, কষ্টের কি আছে? যেদিন আমার ছুটি থাকবে বা অফিস থেকে সময় পাবো
সেদিন নিয়ে যেতে পারি। তাছাড়া প্রথমবার ঢাকায় এসে সব জায়গা একা চিনে নেওয়া সহজ না। লিজা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, আচ্ছা, তাহলে দেখা যাবে। পরদিন সকাল থেকেই বাসার পরিবেশটা একটু ব্যস্ত ব্যস্ত লাগছিল। ফুপু বারবার ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, দেখে মনে হচ্ছিল গ্রামের বাড়িতে কোনো জরুরি কাজ আছে। নাস্তা শেষ করে সবাই যখন ডাইনিং টেবিলে বসেছিলাম, তখন ফুপু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ভাবি, একটা ঝামেলা হয়ে গেছে, আমাকে হয়তো কালকেই গ্রামে ফিরে যেতে হবে। আম্মু অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি? আরে আরো কতদিন থাক না। ফুপু মাথা নেড়ে বললেন, থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে কিছু দরকারি কাজ আছে, তোমার ভাইও একা সামলাতে পারছে না, তাই যেতেই হবে। আমি চুপচাপ শুনছিলাম। পাশে বসে থাকা লিজার মুখটাও একটু গম্ভীর হয়ে গেল। ফুপু আবার বললেন, কিন্তু লিজার কোচিং, ভর্তি প্রস্তুতি আর ভার্সিটির ব্যাপারগুলো নিয়ে চিন্তা হচ্ছে। এত কষ্ট করে এসেছি, এখন আবার ওকে নিয়ে চলে গেলে সময় নষ্ট হয়ে যাবে। আম্মু সঙ্গে সঙ্গে বললেন, এতে চিন্তার কি আছে, আগে দেখি লিজা কি বলে। ফুপু এবার আমার দিকে তাকালেন। রিয়াদ, তুই কি একটু দেখাশোনা করতে পারবি? কোচিংয়ে ভর্তি, ভার্সিটি তথ্য, ফর্ম ফিল আপ, এসব তো আমরা ঠিকমতো বুঝিও না। আমি শান্ত গলায় বললাম, অবশ্যই পারবো ফুপু, সমস্যা নেই। যা যা দরকার হবে সব আমি দেখে দেব। আমার কথা শুনে ফুপুর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ, তাহলে অনেকটাই নিশ্চিন্ত হলাম। লিজা এতক্ষণ চুপ ছিল, তারপর আস্তে করে বলল, আমি কাউকে বেশি বিরক্ত করতে চাই না। আমি হালকা হেসে বললাম, বিরক্ত হওয়ার কি আছে, তুই তো আর বাইরে কেউ না। তাছাড়া ভর্তিযুদ্ধ একা সামলানো সহজ না। লিজা আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে মৃদু হাসল। পরের কয়েকদিন আমি অফিসের ফাঁকে ফাঁকে ওকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে ঘুরলাম। কোথায় ভালো প্রস্তুতি হয়, কোন ভার্সিটির জন্য কিভাবে পড়তে হবে, কোন বই লাগবে, সব খোঁজ নিলাম। ভর্তি সার্কুলার বের হলে ফর্ম ফিল আপও আমি করে দিলাম। প্রয়োজনীয় কাগজপত্র আলাদা ফাইলে গুছিয়ে রাখলাম, যাতে পরে কোনো ঝামেলা না হয়। শুরুতে লিজা সব কিছু নিজে করতে চাইলেও ধীরে ধীরে আমাকেই প্রশ্ন করতে শুরু করলো, আর আমি যতটুকু জানি সব বুঝিয়ে দিতাম। এর মধ্যে ফুপুর গ্রামে ফেরার দিনও চলে এলো। বাসা থেকে বের হওয়ার আগে ফুপু বারবার লিজাকে বলে যাচ্ছিলেন, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি, আর রিয়াদের কথা শুনে চলবি। লিজা একটু বিরক্ত মুখে বলল, আম্মু, আমি ছোট বাচ্চা না। মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে। ফুপু চলে যাওয়ার পর ড্রয়িং রুমে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। ঠিক তখনই আম্মু ধীরে ধীরে বললেন, একটা কথা ভাবছিলাম, আমি আর লিজা দুজনেই তার দিকে তাকালাম। লিজা যদি ঢাকাতেই ভর্তি হয়, তাহলে পরে কোথায় থাকবে সেটা তো ঠিক করতে হবে। তোর কি ইচ্ছে লিজা? হোস্টেলের জন্যও অ্যাপ্লাই করব। আমি কিছু বললাম না। আম্মু এবার লিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুই চাইলে আমাদের বাসাতেও থাকতে পারিস। এই বাড়িকে নিজের বাড়ি ভাববি, সিদ্ধান্তটা তোর। লিজা আম্মুর কথার পর বেশ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল সিদ্ধান্ত নিতে একটু দ্বিধায় পড়ে গেছে। একবার আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে আস্তে করে বলল, আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না, যতদিন সম্ভব হোস্টেলেই থাকার চেষ্টা করব। আম্মু মুস্কি হেসে বললেন, কষ্টের কথা কে বলল? তুই কি বাইরের কেউ? এই বাসাটা যেমন রিয়াদের, তেমনি তোরও। আগে ভর্তি হ, তারপর দেখা যাবে। আমি শুধু মাথা নেড়ে বললাম, আগে ভর্তি পরীক্ষাগুলো শেষ হোক, তারপর যেটা ভালো হবে সেটাই করা যাবে। সেদিনের মতো আর কথা বাড়ল না। এরপর শুরু হলো ব্যস্ত সময়। প্রায় প্রতিদিনে কোনো না কোনো কোচিং, মডেল টেস্ট কিংবা ভর্তি সংক্রান্ত কাজ থাকতো। অফিস থেকে ছুটি পেলে আমি লিজাকে নিয়ে বের হতাম। কোথাও ফর্ম জমা দিতে হতো, কোথাও প্রবেশপত্র তুলতে হতো, আবার কখনো শুধু ক্যাম্পাস দেখে আসতাম। সব কিছু ধীরে ধীরে এগোতে লাগলো। অবশেষে কয়েক মাসের অপেক্ষার পর কাঙ্ক্ষিত ফল এলো। লিজা ঢাকার একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেল।
খবরটা শুনে পুরো বাসায় যেন ঈদের আনন্দ নেমে এলো। আম্মু খুশি হয়ে লিজাকে জড়িয়ে ধরে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। ফোনের ওপাশ থেকে ফুপুর কণ্ঠও আনন্দে ভরে উঠেছিল। ভাবি, সব কৃতিত্ব কিন্তু তোমাদের। রিয়াদ না থাকলে এত কিছু সামলানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি হেসে বললাম, আরে ফুপু, আমি শুধু একটু সাহায্য করেছি, পরিশ্রম তো লিজাই করেছে। লিজা পাশে দাঁড়িয়ে হালকা হেসে বলল, না, তুমি না থাকলে এতগুলো জায়গায় একা একা ঘুরতেই পারতাম না। ভর্তি সম্পন্ন হওয়ার পর আবার হোস্টেলের বিষয়টা সামনে এলো। কয়েকটা হোস্টেলে যোগাযোগও করা হলো। কোথাও সিট খালি নেই, কোথাও পরিবেশ পছন্দ হলো না, আবার কোথাও যাতায়াতের সমস্যা। সব শুনে এক সন্ধ্যায় আম্মু দৃঢ় গলায় বললেন, এত চিন্তা করার দরকার নেই, লিজা আমাদের বাসাতেই থাকবে। বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সহজ হবে, আর আমি একাও থাকবো না। ফোনে ফুপুর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হলো। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিলেন লিজা আপাতত আমাদের বাসাতেই থেকে পড়াশোনা করবে। এরপর থেকে বাসার পরিবেশটা যেন একটু বদলে গেল। সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিই, আর লিজা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যাওয়ার জন্য ব্যাগ গোছাই। কখনো আমরা একসঙ্গে নাস্তা করি, কখনো আমার অফিসে তাড়া থাকলে আগে বেরিয়ে যাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লিজার জীবনও বেশ ব্যস্ত হয়ে উঠল। নতুন ক্লাস, নতুন শিক্ষক, নতুন বন্ধু, সব কিছু নিয়ে ওর দিনগুলো কেটে যেতে লাগলো। প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট কিংবা প্রেজেন্টেশনের কাজ থাকতো। কখনো বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে সময় কাটাতো, কখনো ক্যাম্পাসের কোনো অনুষ্ঠানে অংশ নিত। তবুও বাসায় ফিরেই প্রথমে আম্মুর খোঁজ নিত। মামুনি, কোনো কাজ আছে? এই একটা প্রশ্ন প্রায় প্রতিদিনই করত। রান্নাঘরের সবজি কাটা, টেবিল গুছিয়ে রাখা, অতিথি এলে চা বানানো, ছোট ছোট কাজগুলো লিজা নিজে থেকেই করে ফেলত। আম্মু অনেক মানা করতেন, কিন্তু সে সেগুলো শুনত না। অন্যদিকে আমার জীবনও আগের মতোই চলছিল। সকাল থেকে বিকেল অফিস, মিটিং, ফাইল, ক্লায়েন্ট, এসব নিয়েই দিনের বেশিরভাগ সময় কেটে যেত। অনেক দিন এমনও হতো আমি বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তখন দেখি ডাইনিং টেবিলে আমার জন্য খাবার ঢেকে রাখা। আম্মু বলতেন, লিজা গরম করে রেখেছে। কখনো আবার দেখি আমি বসতেই লিজা রান্নাঘর থেকে এসে বলছে, ভাতটা গরম করে দিচ্ছি, একটু বসো। এসবের কোনোটাই বিশেষ কিছু ছিল না, কেউ কাউকে কিছু বলতামও না। সব কিছুই ছিল খুব স্বাভাবিক, খুব সাধারণ। কিন্তু অদ্ভুতভাবে এই সাধারণ মুহূর্তগুলোই ধীরে ধীরে আমাদের সম্পর্কের ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন এনে দিচ্ছিল। আগে একই বাসায় থেকেও দিনের পর দিন কথা না বললেও কিছু মনে হতো না। এখন কোনো দিন ওকে না দেখলে অজান্তেই মনে হতো, আজ লিজা এখনও বাসায় ফিরল না কেন? হয়তো ক্লাস শেষ হতে দেরি হয়েছে। আবার কোনো দিন আমি অফিস থেকে ফিরতে দেরি করলে লিজাও অজান্তেই বারবার ঘড়ির দিকে তাকিয়ে থাকতো। আমরা কেউই এসব নিয়ে মুখে কিছু বলতাম না, কারণ তখনও আমাদের সম্পর্কের নাম ছিল শুধু একটা। এরপর আরও কয়েকটা মাস কেটে গেল। সব কিছু যেন নিজের নিয়মেই চলছিল। বাড়ি থেকে দেখলে আমাদের জীবনটা একেবারেই সাধারণ মনে হতো। সকালে আমি অফিসে চলে যাই, লিজা ভার্সিটিতে। বিকেলে ও বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করে বাসায় ফেরে। রাতে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। কিন্তু এই স্বাভাবিক দিনগুলোর মাঝেই অজান্তে একটা পরিবর্তন হচ্ছিল। পরিবর্তনটা প্রথমে বুঝতে পারিনি, পরে ধীরে ধীরে নিজের কাছেই পরিষ্কার হতে লাগলো। আগে অফিস থেকে ফিরে শুধু আম্মুকে ডাকতাম, এখন বাসায় ঢুকেই চোখ দুটো অজান্তেই লিজাকে খুঁজত। ও বাসায় থাকলে ড্রয়িং রুম থেকে বলতো, এসেছো? আমি শুধু বলতাম, এর বেশি কিছু না। কিন্তু এই ছোট্ট একটা শব্দ শুনলেই কেন যেন সারাদিনের ক্লান্তিটা একটু কমে যেত। আবার কোনো দিন ভার্সিটির কোনো প্রোগ্রামের কারণে ও ফিরতে দেরি করলে অকারণেই মনটা অস্থির হয়ে থাকতো। আমি বুঝতে পারছিলাম লিজাকে আমি আর শুধু ছোটবেলার সেই ফুফাতো বোন হিসেবে দেখছি না। ওর দায়িত্বশীলতা, ওর ব্যবহার, আম্মুর প্রতি যত্ন, পড়াশোনার প্রতি মনোযোগ, সব মিলিয়ে ওকে নতুন করে চিনতে শুরু করেছি। আর সেই নতুন করে চেনাটাই ধীরে ধীরে আমার মনে অন্যরকম একটা অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি অবশ্য কাউকে কিছু বুঝতে দেইনি, নিজের অনুভূতি নিজের মধ্যেই রাখার চেষ্টা করতাম।
কিন্তু মানুষ যতই লুকাতে চায়, কাছের মানুষ অনেক কিছুই বুঝে ফেলে। একদিন ছিল শুক্রবার, অফিস বন্ধ। দুপুরে খাওয়ার পর আমি বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। লিজা তখন নিজের রুমে অ্যাসাইনমেন্ট করছিল। আম্মু এসে আমার পাশে চেয়ারে বসলেন। কিছুক্ষণ কোনো কথা বললেন না। আমি অবাক হয়ে তাকালাম। কিছু কি বলবে আম্মু? আম্মু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবি? আমি হেসে বললাম, আমি কি তোমার কাছে কখনো মিথ্যা বলি নাকি, বলো। আম্মু কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তোর কি লিজাকে ভালো লাগে? প্রশ্নটা শুনে আমার হাতে থাকা চায়ের কাপটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। আমি কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারলাম না। আমার নীরবতাটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। আম্মু আবার বললেন, আমি কিন্তু অনেক দিন ধরেই লক্ষ্য করছি, তুই না বললেও মা হিসেবে অনেক কিছু বুঝি। আমি ধীরে ধীরে মাথা নিচু করলাম। তারপর শান্ত গলায় বললাম, হ্যাঁ, ভালো লাগে। আম্মুর মুখে কোনো বিস্ময় ছিল না, বরং তিনি যেন আগেই উত্তরটা জানতেন। তাহলে আগে বলিসনি কেন? আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, শুধু আমার ভালো লাগলেই তো হবে না আম্মু। আম্মু ভ্রু তুলে বললেন, মানে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আগে জানতে হবে লিজার কী মত, ও আদৌ আমাকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারে কি না। যদি ওর কোনো ইচ্ছা না থাকে তাহলে এই বিষয়টা নিয়ে আমি আর একটাও কথা বলবো না। ওর ওপর কোনো চাপও দিতে চাই না। আম্মু সন্তুষ্টির হাসি দিয়ে বললেন, এটাই তো হওয়া উচিত, সম্পর্কের সিদ্ধান্ত দুজনের সম্মতিতেই হওয়া দরকার। আমি মাথা নেড়ে বললাম, তাই আগে ওর মতামতটাই সবচেয়ে জরুরি। যদি ও না চায় তাহলে বিষয়টা এখানেই শেষ। আম্মু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ঠিক আছে, তাড়াহুড়া করার দরকার নেই, সময় নিয়ে বুঝে শুনে কথা বলা যাবে। আমি চুপচাপ বারান্দার বাইরে তাকিয়ে রইলাম। বারান্দা সেই কথোপকথনের 2 দিন পরের ঘটনা। সেদিন রাতের খাবার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসেছিলাম। টিভি চলছিল, কিন্তু কেউ সেদিকে তেমন মন দিচ্ছিল না। আম্মু কয়েকবার লিজার দিকে তাকালেন, মনে হচ্ছিল কিছু একটা বলবেন। অবশেষে টিভিটা বন্ধ করে তিনি শান্ত গলায় বললেন, লিজা, তোর সঙ্গে একটা দরকারি কথা ছিল মা। লিজা বইটা বন্ধ করে বলল, জি মামুনি, বলো। আম্মু একটু ইতস্তত করে আমার দিকে তাকালেন। আমি চুপচাপ বসে রইলাম। তারপর তিনি বললেন, আগে একটা কথা বল, যদি কোনো বিষয়ে তোর মতামত জানতে চাই খোলাখুলি বলবি তো? লিজা মুস্কি হেসে বলল, অবশ্যই বলবো। আম্মু কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বললেন, যদি তোর আর রিয়াদের বিয়ের কথা ভাবা হয় তাহলে তোর কি মত? কথাটা শোনার সঙ্গে সঙ্গে লিজার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে একবার আমার দিকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। ড্রয়িং রুমে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। আমি নিজেও কিছু বললাম না। আমরা দুজনেই অপেক্ষা করছিলাম লিজা কি বলে। প্রায় 1 মিনিট চুপ থাকার পর সে ধীরে ধীরে বলল, আমি আসলে এইভাবে কখনো ভাবিনি। আবারও নীরবতা। আম্মু নরম গলায় বললেন, কোনো চাপ নেই মা, তুই যা মনে করিস সেটাই বলবি। লিজা দীর্ঘশ্বাস ফেলে বলল, মামুনি, আমার অনেক স্বপ্ন আছে। আমি আগে পড়াশোনা শেষ করতে চাই, তারপর একটা ভালো চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। একটু থেমে আবার বলল, আর আমার তো কোনো ভাই নেই। আব্বু আম্মুর দেখাশোনার দায়িত্ব একদিন আমারই হবে। আমি সবসময় এটা ভেবে বড় হয়েছি, এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো আমার সব পরিকল্পনা এলোমেলো হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ওর গলাটা একটু ভারী হয়ে গেল। আমি এবার শান্ত গলায় বললাম, একটা কথা বলবো? লিজা মাথা তুলে তাকালো। তুই কেন ভাবছিস বিয়ে মানেই তোর স্বপ্ন শেষ হয়ে যাবে? লিজা কিছু বলল না। আমি আবার বললাম, আমি তো কখনো এমন কিছু চাইনি। তুই পড়াশোনা যেমন করছিস ঠিক তেমনই চালিয়ে যাবি। ভার্সিটি শেষ করবি, চাইলে মাস্টার্সও করবি, এরপর চাকরি করতে চাইলে সেটাও করবি। এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই। আম্মুও সঙ্গে সঙ্গে বললেন, একদম তাই, আমরা তোকে ঘরে বসিয়ে রাখার জন্য এই কথা বলছি না। তুই নিজের স্বপ্ন পূরণ করবি, সেটাই আমরা চাই। আর তোর আব্বু আম্মু, ওনারা তো শুধু তোর না, আমাদেরও আপন মানুষ। ওনাদের দায়িত্ব থেকে তোকে কেউ আলাদা করতে চাইছে না।
আম্মু লিজার হাতের উপর নিজের হাত রেখে বললেন, মা, মেয়েদের বিয়ের মানেই যে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হবে এমন তো না। পরিবার যদি পাশে থাকে তাহলে সবই সম্ভব। লিজা চুপচাপ শুনছিল। তার চোখে মুখে দ্বিধা স্পষ্ট। কিছুক্ষণ পরে সে আস্তে করে বলল, আমি আসলে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি মৃদু হেসে বললাম, কোনো সমস্যা নেই, তোর ওপর কেউ চাপ দিচ্ছে না। লিজা কয়েক সেকেন্ড ভেবে ধীরে ধীরে বলল, আমার আব্বু আম্মু ছোটবেলা থেকে আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন সবসময় আমার ভালোর জন্যই নিয়েছেন। এই বিষয়েও আমি তাদের সিদ্ধান্তের উপরই ভরসা করতে চাই। আমি শান্তভাবে শুনছিলাম। লিজা আবার বলল, আর সরাসরি হ্যাঁ বা না কোনোটাই বলতে চাই না। আব্বু আম্মু যেটা ভালো মনে করবেন, যেটা সিদ্ধান্ত নেবেন, আমি সেটাতেই রাজি। কথাটা বলে সে মাথা নিচু করে বসে রইল। আম্মু মুস্কি হেসে বললেন, এটাই তো সবচেয়ে সুন্দর উত্তর। তাহলে আগে তোর আব্বু আম্মুর সঙ্গে কথা বলা হবে, তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি লিজার দিকে তাকালাম। সে তখনও চুপচাপ বসেছিল, তবে তার চোখে মুখের দ্বিধার সঙ্গে কোথাও যেন একটুখানি স্বস্তিও মিশেছিল। এর পরের দিনই আম্মু ফুপুকে ফোন করলেন। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও কিছুক্ষণ পর মূল বিষয়টা তুলে ধরলেন। ফুপু মনোযোগ দিয়ে সব শুনলেন। তিনি জানালেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে লিজার আব্বুর সঙ্গেও বসে কথা বলতে হবে। তাই ঠিক হলো 2 দিন পর সবাই একসঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। নির্ধারিত দিন সন্ধ্যায় ভিডিও কলে 2 পরিবারের সবাই কথা বললেন। আম্মু পুরো বিষয়টা খুলে বললেন। এরপর আমার কথা, লিজার মতামত এবং আমাদের আগের আলোচনার সব কিছুই জানানো হলো। লিজার আব্বু কিছুক্ষণ নীরব থেকে বললেন, রিয়াদকে আমরা ছোটবেলা থেকেই চিনি। ছেলে হিসাবে ওর উপর আমাদের বিশ্বাস আছে। সবচেয়ে ভালো লাগলো কেউ লিজার উপর কোনো চাপ দেয়নি। ওর পড়াশোনা আর ভবিষ্যতের কথাও তোমরা ভেবেছ। ফুপুও মৃদু হেসে বললেন, সত্যি বলতে লিজা যখন এতদিন তোমাদের বাসায় ছিল তখনই বুঝেছি ওকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছো, তাই আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। আম্মুর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ। তাহলে সবার মত যদি এক হয়, ইনশাল্লাহ সামনে এগোনো যায়। লিজার আব্বু বললেন, আমাদের পক্ষ থেকেও সম্মতি রইল, তবে বিয়ের পরেও লিজার পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়। আমি সঙ্গে সঙ্গে বললাম, এটা নিয়ে আপনাদের একদম চিন্তা করতে হবে না। ওর সব স্বপ্ন পূরণে আমি সবসময় পাশে থাকব, ইনশাল্লাহ। আমার কথা শুনে সবাই হাসলেন। লিজা চুপচাপ বসেছিল। তার মুখে লাজুক একটা হাসি স্পষ্ট দেখা যাচ্ছিল। এর ঠিক 1 সপ্তাহ পর 2 পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে আমাদের গ্রামের বাড়িতে ছোট্ট একটা পারিবারিক আয়োজন করা হলো। সেদিন বিকেলে বসার ঘরে সবাই একসঙ্গে বসেছিলেন। মিষ্টি, ফল আর নানান রকম নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হচ্ছিল। পারিবারিক আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবেই আমাদের বিয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হলো। আম্মু হাসি মুখে বললেন, তাহলে আলহামদুলিল্লাহ, আজ থেকে রিয়াদ আর লিজার বিয়ের কথা পাকাপাকি হলো। সবাই একসঙ্গে হেসে উঠল। আত্মীয় স্বজন এসে আমাদের অভিনন্দন জানাতে লাগলেন। লিজা লাজুক মুখে সবার সালাম নিচ্ছিল। আমি শুধু দূর থেকে তাকিয়ে মুচকি হাসছিলাম। সেদিনই ঠিক হলো, আর কিছুদিন পর সুবিধাজনক একটি তারিখে আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে। পরদিন সকালে লিজার বাড়ি ফেরার সময় হয়ে গেল। ফুপু বললেন, এখন আপাতত ও বাড়িতেই থাকবে, একবারে বিয়ের দিন আসবে। লিজা সবার সঙ্গে দেখা করে বিদায় নিল। আম্মু ওর কপালে চুমু দিয়ে বললেন, যা মা, আর কয়েকটা দিন, তারপর তোকে একেবারে আমার মেয়ে করে আনবো। বিদায়ের আগে একবার আমার দিকেও তাকালো। আমি শুধু বললাম, ভালোভাবে যেও। লিজা আস্তে করে মাথা নেড়ে গাড়িতে উঠে বসল। অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিনও চলে এলো। চারদিকে আলো, ফুল আর আত্মীয় স্বজনের আনন্দে 2 বাড়ি উৎসবের রঙে ভরে উঠল। সব আনুষ্ঠানিকতা শেষ করে কাজী সাহেব আমাদের কবুল বলালেন। 3 বার কবুলের পর সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। দোয়া শেষে আত্মীয় স্বজন আমাদের শুভেচ্ছা জানাতে লাগলেন। অনুষ্ঠান শেষ করে অবশেষে লিজাকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি জানালার বাইরে রাতের ঢাকা শহর নীরবে ছুটে চলেছে। লিজা চুপচাপ বসেছিল।
মুখে লাজুক হাসি। কিছুক্ষণ পর আমি আস্তে করে বললাম, কেমন লাগছে? লিজা আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে মৃদু হেসে বলল, জানি না, সবকিছু এখনো স্বপ্নের মতো লাগছে। আমি কিছু না বলে শুধু মুচকি হাসলাম। কিছুক্ষণ পর আমাদের গাড়ি বাসার সামনে এসে থামল। নতুন জীবনের প্রথম পদক্ষেপ নিয়ে আমি আমার আদুরে বউ লিজাকে সঙ্গে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেকটা গভীর হয়ে গেছে। আত্মীয় স্বজন একে একে বিদায় নিচ্ছেন। বাড়ির ভেতরের কোলাহল ধীরে ধীরে কমে এসেছে। চারদিকে এক ধরনের শান্ত পরিবেশ। আমি ধীরে ধীরে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। একবার গভীর শ্বাস নিয়ে দরজাটা আস্তে করে খুললাম। ঘরের ভেতরে নরম হলুদ আলো জ্বলছে। বিছানার চারপাশে সাদা আর লাল ফুলের সাজ। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। লিজা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। লাল শাড়িতে ওকে আজ অন্যরকম সুন্দর লাগছে। মুখটা নিচু করে রেখেছে, দুই হাতের আঙ্গুল নিয়ে আনমনে খেলছে। আমি দরজাটা বন্ধ করে ধীরে ধীরে ওর সামনে এসে বসলাম। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বললাম না। নীরবতাটা ভাঙতে আমি হালকা হেসে বললাম, আজকে তুমি একদম চুপচাপ হয়ে গেছো। লিজা আস্তে করে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। কি বলবো বুঝতে পারছি না। আমি মৃদু হেসে বললাম, তাহলে আজ আমিই বলি। ও মাথা নাড়ল। আমি পাশে রাখা ছোট্ট একটা গিফট বক্স হাতে নিলাম। এটা তোমার জন্য। লিজা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমার জন্য? খুলে দেখো। ও ধীরে ধীরে ফিতাটা খুলল। ভেতরে একটা সুন্দর হাত ঘড়ি, সঙ্গে ছোট্ট একটা নোট। নোটটায় লেখা ছিল, আজ থেকে শুধু আমার স্ত্রী নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু হয়েও পাশে থাকবে। তোমার সব স্বপ্নের পথ চলায় আমি সবসময় তোমার সঙ্গী হব। লেখাটা পড়ে লিজার চোখ দুটো চিকচিক করে উঠল। সে আস্তে করে বলল, এত সুন্দর একটা কথা আমি কোনো দিন ভুলবো না। প্রতিশ্রুতি শুধু কথাই নয়, কাজে রাখব। কিছুক্ষণ পর ও ঘড়িটা হাতে পড়ে নিল। কেমন লাগছে? আমি তাকিয়ে বললাম, তোমার হাতে সুন্দর জিনিস আরও সুন্দর লাগে। লিজা লজ্জায় হেসে মাথা নিচু করল। ঘরের নীরবতা এবার আর অস্বস্তিকর লাগছিল না, বরং মনে হচ্ছিল দুজন মানুষ ধীরে ধীরে একে অপরকে নতুনভাবে চিনতে শুরু করেছে। আমি আস্তে করে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? করো। এখনও আমাকে পর মনে হচ্ছে? লিজা কয়েক মুহূর্ত চুপ করে থেকে মৃদু হেসে বলল, না, মনে হচ্ছে আমার সবচেয়ে আপন মানুষটার পাশেই বসে আছি। কথাটা শুনে আমার অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। আমি ধীরে ধীরে নিজের হাতটা ওর দিকে বাড়ালাম। লিজা কোনো কথা না বলে আলতো করে নিজের হাতটা আমার হাতে রাখল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে যেন হাজারটা কথা বলার চেয়েও এই নীরবতাটাই বেশি সুন্দর লাগছিল। আমি ধীরে ধীরে ওর আরও একটু কাছে এগিয়ে এলাম। লিজা একবার আমার চোখের দিকে তাকিয়ে লাজুক হাসল। আমি নরম গলায় বললাম, নার্ভাস লাগছে? না, কারণ আমি জানি আমি নিরাপদ আছি। কথাটা শুনে বুকের ভেতরটা অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। আমি আলতো করে ওকে নিজের কাছে টেনে নিলাম। লিজাও কোনো দ্বিধা না করে মাথাটা আমার কাঁধে রেখে দিল। কয়েক মুহূর্ত আমরা দুজনেই নিশ্চুপ, শুধু একে অপরের উপস্থিতিটাই অনুভব করছিলাম। আমি খুব আস্তে করে ওর কপালে একটি চুমু দিলাম। তারপর ফিসফিস করে বললাম, আলহামদুলিল্লাহ তোমাকে আমার জীবনে পাওয়ার জন্য। লিজা মৃদু হেসে চোখ বন্ধ করল। আমিও আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। হঠাৎ আমার চোখ গেল ওর গোলাপি রঙের ঠোঁট জোড়ায়, যা আমাকেই ডাকছে। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। লিজা টের পেয়ে চোখ বন্ধ করে নিল। আমি মুচকি হেসে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসালাম। লিজা আমার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরল। ধীরে ধীরে আমাদের মাঝের সকল দূরত্ব শেষ হতে লাগল। একে অপরকে মেনে নিতে লাগলাম ভালোবাসার নরম ছোঁয়ায়। সবাই দোয়া করবেন আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য। ভালোবাসা আর বিশ্বাসের ওপর ভর করে শুরু হলো আমাদের নতুন এই পথ চলা। আমাদের এই ছোট্ট ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না।
আর গল্পটি যদি আপনাদের মনের একটুখানিও ছোঁয়া পেয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ মূল্যবান, তাই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। আপনার প্রিয় মানুষদের সাথে গল্পটি উপভোগ করতে বেশি বেশি শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের এরকম আরও মিষ্টি ও অনুভূতির গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যেন সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।